আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশনস এই অধ্যায়ের ম্যাথ পার্ট সলিউশন করার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশনস এই অধ্যায়ের থিওরি পার্ট শেষ করেছি। তাহলে চলো দেখা যাক এই অধ্যায়ের ম্যাথ কীভাবে সলিউশন করা যায়। তবে ম্যাথ সলিউশন করার আগে যেগুলো সূত্র আমি তোমাদেরকে থিওরি পার্টে দেখেছিলাম সেইগুলো আবার একটু রিভিউ দিচ্ছে মনে করে দেওয়ার জন্য। যে প্রথম যে আমাদের সূত্রটা লাগবে সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। তাহলে ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড অথবা ম্যাক্সিমাম লোডকে যদি আমরা কানেক্টেড লোড দ্বারা ভাগ করি তাহলে আমরা ডিমান্ড ফ্যাক্টর পেয়ে যাব। এটা মনে রাখো যে ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড। ওকে, নেক্সট আমরা আসি লোড ফ্যাক্টর। তাহলে লোড ফ্যাক্টর কীভাবে পাওয়া যাবে? এভারেজ লোডকে আমরা যদি ম্যাক্সিমাম ডিমান্ড দ্বারা ভাগ করি তাহলে আমরা লোড ফ্যাক্টর পাবো। ওকে, তাহলে ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই কানেক্টেড লোড, আর লোড ফ্যাক্টর ইকুয়াল টু এভারেজ লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এই অধ্যায়ের ম্যাথ আমাদের অনেক সহজ, তবে অনেকগুলো সূত্র আছে। সূত্রগুলো মনে রাখতে পারলে ম্যাথ একেবারে ইজি। সেজন্য বেশি বেশি করে সূত্রগুলো পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। প্রথম একটু গোলমাল হয়ে যাবে, যে একটার ভিতর আরেকটা চলে যাবে। তবে বেশি বেশি করে খাতায় লিখলে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সূত্রগুলো আয়ত্ত হয়ে যাবে। নেক্সট আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টরটা কি? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডস ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডের সামেশনকে যদি আমরা একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড দ্বারা ভাগ করি তাহলে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর পাবো। সে ধরো একটা পাওয়ার স্টেশনের ধরো 7টা কনজিউমার আছে, 7জন কনজিউমার আছে। এখন 7জন কনজিউমারের নিজ নিজ ম্যাক্সিমাম ডিমান্ড আছে। তাহলে 7জন কনজিউমারদের ম্যাক্সিমাম ডিমান্ডগুলো সামেশন করে ওই পাওয়ার স্টেশনের যে ম্যাক্সিমাম ডিমান্ড আছে সেটা দ্বারা ভাগ করলে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর পেয়ে যাব। ম্যাথ করলে আমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। আর ক্যাপাসিটি ফ্যাক্টর, দেখো ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়াল টু আমাদের এভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। লোড ফ্যাক্টরের সময় আমাদের ছিল এভারেজ ডিমান্ড ডিভাইড বাই আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড, আর প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ক্ষেত্রে এভারেজ ডিমান্ড ডিভাইড বাই আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, ডিফারেন্সগুলো একটু মনে রাখবে, নাছাড়া একটার ভিতরে একটা চলে যাবে। তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট দেখি কি আছে। রিজার্ভ ক্যাপাসিটি। একটা পাওয়ার প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি কীভাবে পাওয়া যায়? যে ওই পাওয়ার প্ল্যান্টের প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। সে ধরো একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি আমাদের 10 মেগাওয়াট। এখন ওই পাওয়ার প্ল্যান্টে যদি ম্যাক্সিমাম ডিমান্ড যদি 8 মেগাওয়াট হয় তাহলে রিজার্ভ ক্যাপাসিটি কত? 2 মেগাওয়াট। মানে এই 2 মেগাওয়াট ওই পাওয়ার প্ল্যান্টের রিজার্ভে আছে, সংরক্ষণে আছে। পরবর্তীতে যদি
ম্যাক্সিমাম ডিমান্ড বেড়ে যায়, লোড বেড়ে যায়, তাহলে ওই রিজার্ভ ক্যাপাসিটি থেকে ওই পাওয়ার প্ল্যান্ট সাপ্লাই দেবে। ওকে, আর একটা প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর অথবা প্ল্যান্ট ইউটিলাইজেশন ফ্যাক্টর বলা হয়। এটার ক্ষেত্রে একটা সূত্র যেটা পরবর্তীতে আমরা ম্যাথে দেখব, মনে রাখো, যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। তাহলে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এবং প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখে নাও। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের থাকে এভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি, আর প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর অথবা ইউটিলাইজেশন ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের উপরে থাকবে ম্যাক্সিমাম ডিমান্ড আর নিচে থাকবে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, তাহলে আমরা দেখি আর কিছু আছে কিনা এখানে। আমরা ম্যাথে যাই এখন। আর একটা বিষয় দেখো, আমরা লোড কার্ভ এবং লোড ডিউরেশন কার্ভ দুইটা দেখেছি। লোড কার্ভটাকে লোড ভার্সাস টাইম যেটা, সেটাই আমাদের লোড কার্ভ। টাইমটা সচরাচর আমাদের আওয়ারে নিতে হয়, যে এক্স অ্যাক্সিসে টাইম নিতে হবে এবং এই টাইমটা হবে আওয়ারে, আর ওয়াই অ্যাক্সিসে আমাদের লোড নেওয়া লাগবে। লোডটা মেগাওয়াট হতে পারে, কিলোওয়াট হতে পারে। এখন এক্স অ্যাক্সিসের আওয়ারটা যদি আমরা 24 আওয়ার নিই তাহলে এটা হবে ডেইলি লোড কার্ভ, আর এক্স অ্যাক্সিসের আওয়ার যদি আমরা 1 ইয়ার বা 1 আনাম নিই তাহলে ওটা হবে আমাদের ইয়ারলি লোড কার্ভ। ওকে, এখন লোড কার্ভে যে লোড থাকে এই লোডগুলো যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, মানে বড় থেকে ছোট, তাহলে এটাকে বলা হয় লোড ডিউরেশন কার্ভ। ওকে, তাহলে চলো আমরা দেখি। প্রথম নাম্বার এক্সাম্পল 3.6, এটা আমরা দেখি। যেখানে কোশ্চেনে আছে এ পাওয়ার স্টেশন হ্যাজ এ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 15,000 কিলোওয়াট। একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের দেওয়া আছে যেটা 15,000 কিলোওয়াট। অ্যানুয়াল মানে বাৎসরিক লোড ফ্যাক্টর ইজ 50%। তো লোড ফ্যাক্টর দেওয়া আছে আমাদের 50%। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে 40%। ডিটারমাইন দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি বের করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে যে কাজটা করে নেবে, যে রিজার্ভ ক্যাপাসিটির আমরা যে সূত্রটা দেখে এসেছি সেটা আমরা লিখে নেব। যে রিজার্ভ ক্যাপাসিটি ইকুয়ালটা আমরা জানি প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। প্ল্যান্ট ক্যাপাসিটি দেখো আমাদের কোশ্চেনে উল্লেখ করা নাই, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের কোশ্চেনে উল্লেখ করা আছে। এখন আমাদের নেক্সট কাজ প্ল্যান্ট ক্যাপাসিটি বের করা। এখন তোমরা জানো যে প্ল্যান্ট ক্যাপাসিটির সাথে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের একটা রিলেশন আছে। তাহলে আমরা জানি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, যে আমি যে সূত্রটা তোমাদেরকে দেখে এসেছি ওই সূত্র দিয়েও করা যাবে এই ম্যাথ, আবার এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। প্রথমে এখানে যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়াল টু যে ইউনিট জেনারেটেড পার অ্যানাম, যে বছরে কি পরিমাণ ইউনিট জেনারেটেড হয়, ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স ইন এ ইয়ার। তাহলে দেখো ইউনিট জেনারেটেড পার অ্যানাম, এটা হচ্ছে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়
এটাকে যদি আমরা আওয়ার্স ইন এ আওয়ার ওই বছরের টোটাল আওয়ার দিয়ে ভাগ করি তাহলে ওই বছরের এভারেজ লোড আমরা পাই। ওকে, সেজন্য দেখো আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্র আমরা দেখেছিলাম যে এভারেজ লোড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। তো তোমরা চাইলে ওই সূত্র ব্যবহার করতে পারো বা এটাও তোমরা ব্যবহার করতে পারো। ওকে, এখন এই সূত্র থেকে দেখো যে এখন প্ল্যান্ট ক্যাপাসিটি যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আর প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর যদি রাইট হ্যান্ড সাইডের নিচে আমরা দিই তাহলে আমরা পাবো ইউনিট জেনারেটেড পার অ্যানাম ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইন্টু আওয়ার্স ইন এ আওয়ার। এখন আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 40% যেহেতু দেওয়া আছে 0.4 আওয়ার্স ইন এ আওয়ার, এক বছরে কত আওয়ার হয় 8760 হয়, যে 8760 এক বছরের টোটাল আওয়ার সংখ্যা, এটা আমরা জানি। ইউনিট জেনারেটেড পার অ্যানাম, যে এক বছরে কি পরিমাণ আমাদের ইউনিট জেনারেটেড হয় এটা আমাদের জানা নেই, তো এটা এখন বের করা লাগবে। তাহলে ইউনিট জেনারেটেড পার অ্যানাম এটার সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, যে ওই বছরে কি পরিমাণ ম্যাক্সিমাম ডিমান্ড ছিল ইন্টু বাৎসরিক লোড ফ্যাক্টর ইন্টু আওয়ার্স ইন এ ইয়ার, একটা বছরে টোটাল কি পরিমাণ আওয়ার। তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড 15,000 জানা আছে, লোড ফ্যাক্টর 0.5 আর আওয়ার্স ইন এ ইয়ার এক বছরে আওয়ার সংখ্যা হচ্ছে 8760। তো এটা করলে কিলোওয়াট আওয়ার, যেহেতু ম্যাক্সিমাম ডিমান্ড এখানে কিলোওয়াট আর আওয়ারের একক আমাদের এইচ, তাহলে কিলোওয়াট আওয়ার আর লোড ফ্যাক্টরের কোনো একক নাই, তাহলে এখান থেকে আমরা কিলোওয়াট আওয়ার পাবো। এটা আমাদের এনার্জি জেনারেটেড পার অ্যানাম, তো এনার্জি জেনারেটেড পার অ্যানাম আমরা পেয়ে গেলাম যে 65.7 ইন্টু 10⁶, তো ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর 0.4 ইন্টু আওয়ার্স ইন এ এয়ার হচ্ছে 8760। তাহলে এখান থেকে আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি পেয়ে গেছি। তাহলে এই প্ল্যান্ট ক্যাপাসিটি থেকে যদি আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব রিজার্ভ ক্যাপাসিটি। ওকে, তাহলে তোমরা এখানে যেভাবে দেওয়া আছে এভাবে করতে পারো, অথবা আমাদের লোড ফ্যাক্টরের সূত্র আমরা জেনে এসেছি, এলএফের সূত্র লোড ফ্যাক্টর, তারপর আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা পিএফ যেটা প্রকাশ করা হয়, এই দুটা সূত্র আমরা জেনে এসেছি। তাহলে দেখো লোড ফ্যাক্টরিক্যালটা আমরা কি জানি যে এভারেজ লোড ডিভাইড বাই আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে লোড ফ্যাক্টর আমরা জানি, ম্যাক্সিমাম ডিমান্ডও জানি, তাহলে এখান থেকে আমরা এভারেজ লোড যেটা সেটা আমরা পেয়ে যাব। অ্যাগেন দেখো প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরিক্যালটা আমরা জানি এভারেজ লোড ডিভাইড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। তাহলে এখান থেকে আমরা যেহেতু এভারেজ লোড জেনে এসেছি, আবার এখান থেকে আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরও কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই এভারেজ লোডটাকে আমরা যদি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি পেয়ে যাব। এই প্ল্যান্ট ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম ডিমান্ড বাদ দিলে আমরা পেয়ে যাব রিজার্ভ ক্যাপাসিটি। ওকে, খুব সহজ ম্যাথ, কোশ্চেনগুলো তোমাদের যদি লগুলো জানা থাকে, সূত্রগুলো জানা থাকে, তাহলে তোমরা ইজিলি এই ম্যাথগুলো সলিউশন করতে পারবে। এখন আমরা আসি হচ্ছে নেক্সট ম্যাথ, যেটা এক্সাম্পল 3.10। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ জেনারেটিং স্টেশন হ্যাজ দ্য ফলোয়িং ডেইলি লোড কার্ভ লোড সাইকেল। তাহলে একটা জেনারেটিং স্টেশনের একটা দৈনন্দিন যে লোড সাইকেল এখানে দেওয়া আছে, মানে 24 ঘন্টার মধ্যে এই জেনারেটিং স্টেশনটা কত পরিমাণ লোড সাপ্লাই দেয়। তাহলে এখানে দেখো রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এটা দেয় হচ্ছে 40 মেগাওয়াট, দেন হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত 50 মেগাওয়াট, 10টা থেকে 12টা 60, 12টা থেকে 16টা আমরা 50, 16টা থেকে 20টা হচ্ছে 70,
আর 20 থেকে 24 4 20টা থেকে 24টা পর্যন্ত 40। তাহলে এখন আমাদের ড্র দ্য লোড কার্ভ। প্রথমত আমাদের লোড কার্ভ ড্র করা লাগবে। তাহলে লোড কার্ভ ড্র করার জন্য আমাদের কী করা লাগে, যে ওয়াই অ্যাক্সিসে নেওয়া লাগে লোড ইন মেগাওয়াট। এখানে যেহেতু লোড মেগাওয়াটে দেওয়া আছে, তো লোড ইন মেগাওয়াট। আর এক্স অ্যাক্সিসে নেওয়া লাগে টাইম ইন আওয়ার। তাহলে এখানে যেহেতু ডেলি লোড কার্ভ, এখানে ডেলি লোড সাইকেল দেওয়া আছে 24 ঘন্টার, সেক্ষেত্রে আমরা ওয়াই অ্যাক্সিসে টাইম ইন আওয়ার নেব 24। তাহলে এখানে দেখো ছোট করে সুবিধা হবে। তাহলে এখানে দেখো আমাদের টাইমগুলো এখানে জোড় সংখ্যা দেওয়া আছে, তাই আমরা এখানে সব জোড়গুলো নিলাম, যে জোড় সংখ্যা পরপর আমরা ডিফারেন্সটা নিলাম। তাহলে 0 2 4 6 8 10 12 এভাবে আমরা মোট 24 ঘন্টা নিলাম। আর ওয়াই অ্যাক্সিসে যেহেতু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 70 পর্যন্ত আছে, তোমরা চাইলে 70 বা 80 পর্যন্ত নিতে পারো 10 করে ডিফারেন্স দিয়ে। তাহলে 10 মেগাওয়াট 20 মেগাওয়াট 30 40 50 60 70 এভাবে তোমরা লোড ইন মেগাওয়াট নিয়ে নেবে। এখন দেখো এখানে কি বলা হয়েছে, যে 0 থেকে 6টা পর্যন্ত। তাহলে 0 থেকে 6টা পর্যন্ত আমাদের 40 মেগাওয়াট এই পর্যন্ত টান দিয়ে দিলে, 6টা থেকে 10টা পর্যন্ত আমাদের কত দেয় 50 মেগাওয়াট 50, 10টা থেকে 12টা 60 সব দেওয়া আছে দেখো। আবার 12টা থেকে 16টা 50, 16টা থেকে 20টা আবার দেখো 70, আর 20টা থেকে 24টা দেওয়া আছে আবার 40। খুব সহজ। তাহলে আমাদের ড্র দ্য লোড কার্ভ আমাদের হয়ে গেল। এখন ফাইন্ড ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এই 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের কত দেখো, যে সবচেয়ে বেশি ডিমান্ড আমরা দেখতেছি 70 মেগাওয়াট। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড দেখতেছি কি 70 মেগাওয়াট, যেটা ঘটে কখন 16টা থেকে 20টা এই সময়ের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড সংগঠিত হয়। এখন কি ইউনিট জেনারেটেড পার ডে, প্রতিদিন কি পরিমাণ ইউনিট জেনারেট হয়। তাহলে প্রতিদিন কি পরিমাণ ইউনিট জেনারেট হয় এটা বের করার নিয়ম কি, তাহলে এই যে আমরা একটা লোড কার্ভ পাইছি, এই লোড কার্ভে নিচে যে আমাদের এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে আমাদের ইউনিট জেনারেটেড পার ডে। তাহলে এই এরিয়া যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ইউনিট জেনারেটেড পার ডে আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা চলো দেখি। তাহলে এখানে দেখো দেয়া আছে যে ইউনিট জেনারেটেড পার ডে এরিয়া ইন কিলোওয়াট আওয়ার আন্ডার দি লোড কার্ভ। তাহলে লোড কার্ভের নিচে কতটুকু এরিয়া আছে এবং এই এরিয়াটা আমাদের কিলোওয়াট আওয়ারে বের করা লাগবে। কারণ তোমরা জানো ইউনিট, বৈদ্যুতিক ইউনিট যেটা, সেটা আমরা কিলোওয়াট আওয়ারে কাউন্ট করি, যে 1 কিলোওয়াট আওয়ার ইকাল টু 1 ইউনিট, এটা জানো। তা সেজন্য আমরা এই এরিয়াটা কিলোওয়াট আওয়ারে নেব। যেহেতু লোড আমাদের মেগাওয়াটে দেওয়া আছে, যে 40 50 60 70 এগুলো সব আমাদের মেগাওয়াট আওয়ার কোশ্চেনে দেওয়া আছে দেখো মেগাওয়াট আওয়ার, সেজন্য এখানে আমাদের এটাকে কিলোওয়াটে নেওয়া লাগবে। তো কিলোওয়াটে নেওয়ার জন্য আমরা প্রথমেই 1000 কমন নিয়ে নিলাম। তাহলে 1000 দেখো যখন আমরা এখানে কমন নিব, তাহলে 1000 একটু বড় করি, তাহলে 1000 কমন নেব। এখন যে এই 40 পাবো, এই 40টা আমাদের 40 কিলোওয়াট। ওকে, যেহেতু আমরা 1000 আগে কমন নিয়ে নিচ্ছি। এখন দেখো যে এতটুকু, যে 40 নিচে এই অংশটুকুর আমরা এরিয়া কীভাবে নির্ণয় করব। তাহলে এতটুকু দেখো, এটা একটা আমাদের আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কী লেখা যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে দেখো 40, আর ইন্টু হচ্ছে প্রস্থ, কি প্রস্থ হচ্ছে আমাদের 6 ঘন্টা। তাহলে 40 ইন্টু 40 ইন্টু 6, তাহলে এতটুকু ক্ষেত্রফল প্লাস এতটুকু ক্ষেত্রফল, তাহলে সবগুলো ক্ষেত্রফল আমরা যোগ করে দেবো। তাহলে এই অংশের ক্ষেত্রফল কীভাবে বের করব,
তাহলে এই অংশে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 50 আর আমাদের এই অংশে প্রস্থ কি, তাহলে 6টা থেকে 10টা পর্যন্ত আমাদের মোট 4 ঘন্টা হয়। তাহলে 50 × 40 প্লাস, তাহলে এই অংশে অনুরূপভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 × 2, এই অংশে অনুরূপভাবে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 50 ইন্টু টোটাল আওয়ার কত, 4 ঘন্টা। তো অনুরূপভাবে এই অংশে 70 × 4, এই অংশে হচ্ছে 40 × 4, 40 আমাদের দৈর্ঘ্য আর এই 4 হচ্ছে আমাদের প্রস্থ, যেটা আমাদের আওয়ার। ওকে, তাহলে এগুলো সবগুলো মাল্টিপ্লিকেশন করে অ্যাড করলে, যে প্রথমে মাল্টিপ্লিকেশন করা হলো সবগুলো পরে অ্যাড করা হলো, করলে আর এটা কি পাওয়া যাবে, এটা কিলোওয়াট আওয়ার পাওয়া যাবে। এই অংশটা আমাদের এটার একক হবে কিলোওয়াট আওয়ার, কারণ এখানে 40টা কি 40 এখানে কিলোওয়াট আর 6 হচ্ছে আমাদের আওয়ার, তাহলে এটার একক হবে কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে এটা টোটাল পেলাম কিলোওয়াট আওয়ারে। তাহলে ইউনিটস জেনারেটেড পার ডে এটা যদি আসে তাহলে আমাদের অবশ্যই এটা কিলোওয়াট আওয়ারে আমাদের বের করা লাগবে, যেহেতু ইউনিটসটা আমাদের বলতে বুঝি আমরা কিলোওয়াট আওয়ারকে বুঝি, সেজন্য যদি মেগাওয়াট থাকে মেগাওয়াটটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করে নেব। কিলোওয়াটে কনভার্ট করে নিয়ে সেটার সাথে যদি আমরা আওয়ার মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা পেয়ে যাব কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে 2 নাম্বার কোশ্চেন কমপ্লিট। এভারেজ লোড, তাহলে এভারেজ লোডটা কীভাবে পাওয়া যায়, যে ইউনিটস জেনারেটেড পার ডে, তাহলে একদিনে টোটাল যে পরিমাণ ইউনিট জেনারেট হয়েছে, তাহলে গড়ে কী পরিমাণ জেনারেট হয়েছে, তাহলে 24 ঘন্টাতে জেনারেট হয়েছে এই পরিমাণ, তাহলে 1 ঘন্টাতে কতটুকু আমাদের তৈরি হবে, তাহলে এটাকে যদি আমরা 24 আওয়ার্স দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 1 ঘন্টায়, যেটা হচ্ছে আমাদের এভারেজ লোড। তাহলে ইউনিট জেনারেটেড পার ডেকে আমরা 24 আওয়ার্স দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটা হবে আমাদের এভারেজ লোড। এখানে আওয়ার কেটে যে শুধু কিলোওয়াট থাকবে। ওকে, এখন আমাদের কি ছিল, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরের ইকুয়েশন কি জানো, এভারেজ লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এভারেজ লোড আমরা এখান থেকে বের করে নিয়েছি, ম্যাক্সিমাম ডিমান্ডও আমরা দেখলাম যে 70 মেগাওয়াট, যে ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের 70 মেগাওয়াট, যেহেতু উপরে এটা কিলোওয়াট আছে তাহলে নিচেটা 70টাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করব। তাহলে 70 × 1000 10⁻³ তাহলে 70,000 কিলোওয়াট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে 71.4%। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। তাহলে কমপ্লিট আমাদের 2টা ম্যাথ করানো হলো, 3 নাম্বার ম্যাথ এখন আমাদের। তিন নাম্বার ম্যাথ দেখে আসি। এক্সাম্পল 3.16 দেখো, এখানে দেওয়া আছে যে অ্যানুয়াল লোড ডিউরেশন কার্ভ, তাহলে বলা হয়েছে যে বাৎসরিক লোড ডিউরেশন কার্ভ অফ এ সার্টেন পাওয়ার প্ল্যান্ট, একটা সার্টেন পাওয়ার প্ল্যান্টের বাৎসরিক তাহলে অ্যানুয়াল লোড ডিউরেশন কার্ভ অফ এ সার্টেন পাওয়ার প্ল্যান্ট, একটা পাওয়ার প্ল্যান্টের বাৎসরিক লোড ডিউরেশন কার্ভ বলা হয়েছে যে ক্যান বি কনসিডার, এটাকে কনসিডার করা যেতে পারে একটা স্ট্রেট লাইন ফ্রম 20 মেগাওয়াট টু 4 মেগাওয়াট। তাহলে লোড ডিউরেশন কার্ভ কীভাবে আঁকানো হয়, যে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোটো, তাহলে বড়টা কী হবে 20 আর ছোটোটা হবে আমাদের 4, তাহলে এই বড় থেকে ছোটো পর্যন্ত আমাদের একটা স্ট্রেট লাইন, তাহলে এই বড় থেকে ছোটো পর্যন্ত আমাদের একটা স্ট্রেট লাইন এখানে বলা হয়েছে। এখন এটা তোমাদের দাগে নেওয়া লাগবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে না, কোশ্চেনে শুধু এই কোশ্চেনটা উল্লেখ থাকবে, আর এই পিকচারটা
তোমাদের দাগিয়ে নেওয়া লাগবে। ওকে, এখন টু মিট দিস লোড, তাহলে এই লোড মিট করার জন্যে বলা হয়েছে যে 3 টারবাইন জেনারেটর ইউনিটস, তাহলে 3টা টারবাইন জেনারেটর মানে 3টা জেনারেটর ইউনিটস, তার মধ্যে 2 রেটেড, তার মধ্যে হচ্ছে আমাদের 2টা রেটেড হচ্ছে 10 মেগাওয়াট অ্যান্ড 1 রেটেড অ্যাট 5 মেগাওয়াট, একটা হচ্ছে 5 মেগাওয়াট রেটেড। এখন ডিটারমাইন ইনস্টল ক্যাপাসিটি, 2 নাম্বার প্লান্ট ফ্যাক্টর, 3 নাম্বার ইউনিটস জেনারেটেড পার অ্যানাম, আর 4 নাম্বার হচ্ছে লোড ফ্যাক্টর, 5 নাম্বার ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করা লাগবে। তাহলে প্রথমত ইনস্টল ক্যাপাসিটি বলতে তাহলে এই পাওয়ার প্ল্যান্টের টোটাল ইনস্টল ক্যাপাসিটি কত, তাহলে এখানে দেখতেছি 3টা জেনারেটর আছে, 3টা জেনারেটরে দেখা যাচ্ছে যে নিচে নামাই, তাহলে 3টা জেনারেটরে দেখা যাচ্ছে যে 2টা জেনারেটর হচ্ছে 10 মেগাওয়াট করে, তাহলে 10 মেগাওয়াটের 2টাতে হবে 20 আর একটা 5 মেগাওয়াট, তাহলে 20 + 5 25 মেগাওয়াট, তাহলে ইনস্টল ক্যাপাসিটি আমাদের 25 মেগাওয়াট। এখন আমাদের বের করা লাগবে প্লান্ট ফ্যাক্টর বের করার জন্য দেখো আমরা লোড দেখে এসেছি, প্লান্ট ফ্যাক্টর ইকুয়াল টু এভারেজ ডিমান্ড বা এভারেজ লোড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি। এখন প্লান্ট ক্যাপাসিটিতে আমরা 1 নম্বরে পেয়েছি 25, এখন এভারেজ ডিমান্ড যেটা সেটা আমাদের বের করা লাগবে। এখন দেখো এভারেজ ডিমান্ড বের করার নিয়মটা কি, যেখানে বলা হয়েছে 20 থেকে 4 এর মধ্যে একটা স্টেট লাইন, তাহলে 2টা সংখ্যা দেওয়া আছে, একটা বড় সংখ্যা হচ্ছে 20, ছোট সংখ্যা 4, তাহলে এই দুইটার এভারেজ বের করার নিয়ম কি, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। যেমন বলা হলো যে 10, বড় সংখ্যা 10 এবং ছোট সংখ্যা 2, এই দুইটা সংখ্যার গড় কত, তাহলে আমরা কি করতাম যে 10 + 2 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করতাম। যেহেতু এখানে এই দুইটা হচ্ছে স্টেট লাইন, সেজন্য আমরা এখানে সরাসরি এইভাবে এভারেজ করতে পেরেছি, কিন্তু পূর্বের ম্যাথে দেখো আমরা এভাবে এভারেজ করতে পারবো না। যে এখানে দেখো লোড ডিউরেশন কার্ভ, এখানে স্টেট লাইন না, সেজন্য এগুলোর ক্ষেত্রে কি করা হয় যে এই কার্ভের নিচে টোটাল কি পরিমাণ এরিয়া আছে সেই এরিয়াটা প্রথমে বের করা লাগে, আর এই এরিয়াটা কি নির্দেশ করে, ইউনিটস জেনারেটেড পার ডে নির্দেশ করে। তাহলে এই ইউনিট জেনারেটেড পার ডেকে এই টোটাল আওয়ার দিয়ে ভাগ করে আমরা এভারেজ লোড পেয়েছিলাম, কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে ওটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু এখানে স্টেট লাইন, সেক্ষেত্রে আমরা 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ ডিমান্ড পেয়ে যাব। তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা এরিয়া বার করে করতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটু পরিশ্রম বেশি হবে। সেই ক্ষেত্রে এটা একটা ত্রিভুজ, নিচেটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে 2টা যোগ করলে তাহলে এই কার্ভের নিচে টোটাল এরিয়া পাওয়া যাবে। তাহলে এই টোটাল এরিয়াটাকে আমরা যদি, যেহেতু এটা অ্যানুয়াল লোড ডিউরেশন কার্ভ, তাহলে 1 বছরে ঘন্টা হয় 8760, এই আওয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 12 মেগাওয়াট। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো 12 মেগাওয়াটই আসে। আর সহজ কথায় হচ্ছে যে দুইটা যেহেতু আমাদের হায়ার লেভেল এবং লোয়ার লেভেল দেওয়া আছে, এবং এই দুটার মধ্যে যে লোড কার্ভ সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেক্ষেত্রে আমরা 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা এভারেজ লোড বা এভারেজ ডিমান্ড পেয়ে যাব। তাহলে এভারেজ ডিমান্ড আমরা পেলাম হচ্ছে 12 মেগাওয়াট, আর প্ল্যান্ট ক্যাপাসিটি যেটা সেটা আমাদের 25, ভাগ করলে আমরা পাবো 0.48%। তাহলে নেক্সট আমাদের দেখো ইউনিট জেনারেটেড পার আনাম, তাহলে বাচ্চারা কি পরিমাণ ইউনিট জেনারেট হয় এটা বের করার নিয়ম। তাহলে এরিয়া আন্ডার দ্য লোড ডিউরেশন কার্ভ, তাহলে লোড ডিউরেশন
এই কার্ভের নিচে কী পরিমাণ এরিয়া আছে সেটা কিলোওয়াট আওয়ারে বের করলেই আমরা পেয়ে যাব। তে তোমরা চাইলে যে পূর্বের নিয়ম অনুযায়ী যে চাইলে তোমরা যে এই ত্রিভুজের এরিয়া এবং এই আয়তক্ষেত্রের এরিয়া এটা এই দুটো বের করে যোগ করলে তোমরা ইউনিট জেনারেটেড পার অ্যানাম এভাবে পাবে। অথবা আমরা কি করতে পারি যে এভারেজ লোড যেটা সেটা একক কি কিলোওয়াট, তাহলে এভারেজ লোডের সাথে আমরা যদি আওয়ার গুণ করি তাহলে আমরা কিলোওয়াট আওয়ার পাই, যেটাই হচ্ছে আমাদের ইউনিট। তাহলে এখানে যেহেতু দেখো পূর্বের অংশে যেহেতু আমরা এভারেজ ডিমান্ড পেয়ে গেছি যে 12 মেগাওয়াট, তাহলে এই 12 মেগাওয়াটের সাথে 12 মেগাওয়াটটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করে নেব, তাহলে 12,000 কিলোওয়াট। এই 12,000 কিলোওয়াটের সাথে যদি আমরা যে বছরের যে আওয়ার সংখ্যা 8760 এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা ইউনিট জেনারেটেড পার অ্যানাম এটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে ওই কাজটাই করা হয়েছে। দেখো প্রথমে এখানে এভারেজ করা হয়েছে, তাহলে এভারেজ বের করার নিয়ম কি, তাহলে সংখ্যা দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। এখানে যেহেতু কিলোওয়াট নেওয়া লাগবে সেজন্য ওখানে ছিল 20 মেগাওয়াট, তাহলে 20 মেগাওয়াটটাকে আমরা 20 কিলোওয়াট করে নিলাম, প্লাস আর 4 মেগাওয়াটটাকে আমরা 4000 কিলোওয়াট করে নিলাম, নিয়ে 2 দ্বারা ভাগ করলাম, করলে এটা হয়ে যাবে 12,000 কিলোওয়াট হবে। তাহলে এই 12,000 কিলোওয়াটের সাথে যদি আমরা 8760 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের কিলোওয়াট আওয়ার পাবো। ওকে, নেক্সট আমাদের দেখো কাজ লোড ফ্যাক্টর বের করা। তাহলে লোড ফ্যাক্টরের সূত্রটা আমরা কি জানি, লোড ফ্যাক্টর ইকুয়াল টু তাহলে এভারেজ লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এভারেজ লোডটা আমরা দেখেছি কত 12,000 কিলোওয়াট বা 12 মেগাওয়াট, আর ম্যাক্সিমাম ডিমান্ডটা আমরা কি দিয়েছি, তাহলে এখানে দেখতেছি কি ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমাম ডিমান্ড কত 20,000, তাহলে 20,000 হচ্ছে কিলোওয়াট আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে করলে আমরা পেয়ে যাবো 60%। একটা ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করা লাগবে, যে প্লান্ট ইউটিলাইজেশন ফ্যাক্টর। তো আমি তোমাদেরকে পূর্বে বলে এসেছি যে প্লান্ট ইউটিলাইজেশন ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি, আর প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইকুয়াল টু উপরে হবে এভারেজ ডিমান্ড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি। এটাই পার্থক্য, একটু মনে রাখা লাগবে, বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখা লাগবে যে ইউটিলাইজেশন ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইড বাই প্লান্ট ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড আমরা দেখলাম, ম্যাক্সিমাম ডিমান্ড দেখতেছি তাহলে 20,000, আর প্লান্ট ক্যাপাসিটি আমরা দেখেছিলাম 25,000 কিলোওয়াট মানে 25 মেগাওয়াট। যে উপরে নিচে আমাদের সেম রাশি নেওয়া লাগে, তোমরা জানো যে উপরে যদি আমরা কিলোওয়াট নিই তাহলে নিচেরটাও কিলোওয়াট নেওয়া লাগবে, উপরেটা যদি মেগাওয়াট নিই নিচেরটাও মেগাওয়াট নেওয়া লাগবে, এগুলো তোমরা আগে থেকে জানো। তাহলে এটা ভাগ করলে 0.8 হবে, তাহলে 80%, 100 দ্বারা গুণ করে 80%। এই তিনটা ম্যাথ তোমাদেরকে দেখানো হলো ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশনস থেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মানে সহজ ম্যাথ। প্রথমত সূত্রগুলো প্রথমে খাতায় লিখবে, তারপরে সূত্র অনুযায়ী এই ম্যাথগুলো করার চেষ্টা করবে, এখান থেকে পরীক্ষায় দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।